আসসালামু আলাইকুম প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, সবাই কমেন্ট করবেন সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আমরা আজকে এই লাইভের মাধ্যমে প্যানেল কোডের গুরুত্বপূর্ণ সাজেশন প্রদানের পাশাপাশি আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। কিছু প্রবলেমেটিক প্রশ্ন থাকবে, আশা করি সবাই লাইভটি শেয়ার করে দিবেন। কে কোন জেলা থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। ইতিমধ্যেই মায়া হাসান যুক্ত আছেন, সাউন্ড ক্লিয়ার, ধন্যবাদ। মৌহক যুক্ত আছেন, রাফিকা সুলতানা যুক্ত আছেন, অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে গেছেন ইতিমধ্যেই। আমরা লিখিত পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য শেষ সময়ের কোন কোন বিষয়গুলো পড়বেন, কোন কোন বিষয়গুলো পড়বেন না, সেই বিষয়গুলো নিয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। প্যানেল কোডের আজকে হচ্ছে শেষ ক্লাস। আমরা ক্লাসের পাশাপাশি ক্লাস শেষে গুরুত্বপূর্ণ কিছু সাজেশন প্রদান করব প্যানেল কোড থেকে। আপনি যেন 100% একটি প্রশ্ন কমন পেতে পারেন, সেই লক্ষ্যে আমরা আলোচনা করব। সবাই ভিডিওটি শেয়ারের পাশাপাশি কে কোন জেলা থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। হ্যাঁ, ফেরোজ শাহ মোল্লা, সাক্ষ্য আইন ইনশাল্লাহ আগামীকাল থেকে শুরু হবে। আগামীকাল ক্লাস হবে সাক্ষ্য আইনের। সাক্ষ্য আইন আগামীকাল থেকে শুরু হবে। সকল ক্লাসে পাবলিক, আপনি যুক্ত থাকবেন, সমস্যা নেই। সবাই শেয়ার করে দিবেন এবং কে কোন জেলা থেকে যুক্ত আছেন জানাবেন। সিমু সুলতানা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় লিখিত পরীক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। পরীক্ষা আপনাদের দ্বার প্রান্তে, সবাই অনেক টেনশনে আছেন। টেনশনের কিছু নাই, আত্মবিশ্বাসটা ধরে রাখতে হবে। আত্মবিশ্বাসটা ধরে রাখতে পারলে অবশ্যই আপনি পাস করবেন ইনশাল্লাহ। গতকাল আমাদের লিখিত পরীক্ষা ছিল, লিখিত পরীক্ষা, সেই কারণে আমরা ক্লাস থাকা সত্ত্বেও ক্লাসটা নিতে পারিনি। পরীক্ষার্থী যারা ছিলেন তারা ক্লাসটা দেখতে পারতেন না, সেই কারণে গতকালকের ক্লাসটা নেওয়া হয়নি। সো আমরা গতকালকের ক্লাসটা আজকে নিয়ে নিচ্ছি এবং রাতে যদি সময় থাকে আমরা প্যানেল কোড শুরু করব, আর নচেত আগামীকাল থেকে আমাদের ইনশাল্লাহ প্যানেল কোড শুরু হবে। স্যার, আমি পাবনা সদর উপজেলা থেকে মিলন যুক্ত আছেন, যশোর থেকে রাফিকা সুলতানা, অনেক শিক্ষার্থী যুক্ত আছেন ইতিমধ্যেই। সবার কাছে অনুরোধ থাকবে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন। ওকে, তো ক্লাসে সবাই থাকবেন, শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। সামিরা মল্লিক কমেন্ট দিয়েছেন, মেসেজ দিয়েছেন আমাকে যে স্যার আমাদেরকে কি আর ক্লাস নেবেন না? কেন নেব না, অবশ্যই নেব, কারণ পরীক্ষার এখনও এক সপ্তাহ বাকি। এখনও এক সপ্তাহে আমি অনেকগুলো ক্লাস নেব। সামিরা মল্লিক, দায়িত্ব সম্পর্কে আমি অবগত, ঠিক আছে? আমি কখনো দায়িত্ব অবহেলা করি না, ঠিক আছে? আপনাদের পূর্ণাঙ্গ সিলেবাস কিভাবে শেষ হবে, একবার শেষ করেছি আবার কিভাবে শেষ হবে, সেই সম্পর্কে কিন্তু আমার দায়িত্ব জ্ঞানের মধ্যে পড়ে। সামিরা মল্লিক, আপনাদের ক্লাস অবশ্যই হবে।
আমাদের কিছু শিক্ষার্থী আছে, দেখা যাচ্ছে 2 ঘন্টা যদি আমি অ্যাক্টিভ না থাকি গ্রুপে, বা একদিন যদি কথার কথা দেখেন, কালকে কিভাবে ক্লাস নেব। গতকাল তো ছিল আপনাদের পরীক্ষা, 8:30 থেকে 12টা পর্যন্ত পরীক্ষা ছিল, 4 ঘন্টার পরীক্ষা। এই পরীক্ষার মধ্যে আপনারা কিভাবে পরীক্ষা দেবেন? হ্যাঁ, তো ক্লাসগুলো করবেন, পরীক্ষার পাশাপাশি কি ক্লাস করা সম্ভব? সেই কারণে ক্লাসটা স্থগিত রাখছি। তো আজকে আমরা সেই ক্লাসটা নিয়ে নিচ্ছি, এবং আরও কিছু ক্লাস থাকবে, উপদেশমূলক ক্লাস। পরীক্ষার হলে কিভাবে আপনি খাতা মার্জিন করবেন, কিভাবে লিখবেন, কিভাবে প্রশ্নগুলোর উত্তর দিবেন, প্রশ্ন কমন না পড়লে তখন কি করণীয় আছে, ইত্যাদি বিভিন্ন রকমের ইনশাল্লাহ সাজেশন থাকবে। আকুনজি যুক্ত আছেন মনিরুজ্জামান খুলনা থেকে। ওকে, ধন্যবাদ। সবার কাছেই অনুরোধ থাকবে, শেয়ার করে দেবেন, যেহেতু পাবলিক ক্লাস। আমাদের শেষ সময়ের সেরা প্রস্তুতির জন্যে আমরা আজকে যুক্ত হয়েছি প্যানেল কোড নিয়ে। প্যানেল কোডের ইতিমধ্যেই আমরা 3টা ক্লাস করেছি, যে ক্লাসগুলো ছিল পাবলিক। আপনারা যদি সেই 3টা ক্লাসের পাশাপাশি আজকের ক্লাসটা দেখেন, একটা প্রশ্ন, 2টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন 100% কমন পেয়ে যাবেন। সামিনা মল্লিক, ধন্যবাদ স্যার, আপনি ক্লাস নিলে মনে হয় সব পারবো, আপনার ক্লাস নিলে আপনি মোটামুটি বুঝতে পারি। আচ্ছা, ধন্যবাদ সামিনা মল্লিক। তো আমরা চলে যাচ্ছি। দেখেন, একটা বিষয় মনে রাখবেন, আমরা প্যানেল করে যদি 2টা ভাগ করি, একটা ভাগ হচ্ছে 1 ধারা থেকে 320 ধারা ধরি না, সরি, প্যানেল কোডের একটা ভাগ আমরা এইভাবে ধরতে পারি, 1 থেকে 120। এখান থেকে একটা প্রশ্ন থাকে, আপনি দেখবেন বরাবরই এখান থেকে একটা প্রশ্ন থাকে। আরেকটা হচ্ছে 299 ধারা থেকে যদি শুরু করি 511 ধারা পর্যন্ত, এখান থেকেও একটা প্রশ্ন থাকে। অলরেডি আমরা কিন্তু 299 এবং 300 ধারার যে মৌলিক পার্থক্য এখানে আমরা শিখে ফেলেছি। তবে বরাবরের নিয়ে আমি একটা প্রশ্ন দিয়ে ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রশ্নটি হচ্ছে, আপনারা প্যানেল কোডের এই যে 300 ধারা এবং 299 ধারা পড়েছি, খুন এবং অপরাধজনক নরহত্যা। এখন আমি প্রশ্নটা হচ্ছে যে খুন কয়টি ক্ষেত্রে হয়, খুনের শর্ত কয়টি এবং ব্যতিক্রম আছে কিছু, মোট কয়টি ক্ষেত্রে খুন, কয়টি ক্ষেত্রে নরহত্যা। এই 2টা পার্থক্যের মধ্যে আপনি যদি এই 2টা বিষয় জানতে পারেন, কয়টি ক্ষেত্রে খুন, কয়টি ক্ষেত্রে নরহত্যা, এই 2টা বিষয় যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন, তাহলে খুন এবং নরহত্যা থেকে যেভাবে প্রশ্ন হোক আপনি উত্তর করতে পারবেন। ওকে, তো আপনারা কমেন্ট করবেন কয়টি ক্ষেত্রে খুন হয়, কয়টি ক্ষেত্রে নরহত্যা হয়। এই বিষয়টা বুঝতে পারলেই এখান থেকে উত্তর করতে পারবেন। কুমিল্লা জেলা থেকে যুক্ত আছেন আবু ইউসুফ। অনেক শিক্ষার্থী যুক্ত আছি আমি অ্যাডভোকেট আশরাফুল আলম, দুরন্ত ল একাডেমি থেকে। ইনশাল্লাহ সেরা প্রস্তুতি হওয়ার লক্ষ্যে কিভাবে এগিয়ে যাবেন, সেই লক্ষ্যে আমরা ইনশাল্লাহ সেরা প্রস্তুতি গ্রহণ করব, দিক নির্দেশনা দিব ইনশাল্লাহ। এমডি মিলন, খুন 60টি ক্ষেত্রে, তাহলে নরহত্যা কয়টি ক্ষেত্রে? মানে খুন ব্যতীত সকল ক্ষেত্রেই নরহত্যা, তবে কিছু ক্ষেত্র আছে, ক্ষেত্রগুলো কি কি বলা দরকার নাই, কয়টি ক্ষেত্রে? হ্যাঁ, নরহত্যা 8টি ক্ষেত্রে। ভেরি গুড, মিলন সাহেব কিন্তু চমৎকার, আমার ক্লাসটি বুঝতে পেরেছেন। আমরা দেখেন খুনের 4টি শর্ত আমরা আলাদা করব, এবং খুনের 5টি ব্যতিক্রমের মধ্যে প্রথম ব্যতিক্রমের 3টা ব্যতিক্রম আছে, মানে 3টা শর্ত আছে, সেগুলো আমরা আলাদা করব। তাহলে খুনের 4টি শর্ত, ব্যতিক্রমের 3টি শর্ত, মোট 60টি ক্ষেত্রে হচ্ছে খুন। তাহলে আপনার নরহত্যা কয়টি ক্ষেত্রে হয়? নরহত্যার 3টি 299 ধারাতে 3টি শর্ত তো আমরা জানি, 3টি শর্ত এবং খুনের 5টি ব্যতিক্রম, তাহলে 3 আর 5 8টি ক্ষেত্রে হচ্ছে খুন। ভেরি গুড আবু ইউসুফ। এই যে পার্থক্যটা, এই বিষয়গুলো যদি আপনারা জানেন, এখান থেকে দেখেন খুন এবং নরহত্যা থেকে প্রশ্ন হয় না, ইংরেজিতেও কিন্তু প্রশ্ন হয়। এই যে আমি প্রশ্নটা আপনাদেরকে পড়ে বুঝিয়ে দিচ্ছি, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আপনি সহজেই করতে পারবেন ওই প্রশ্নগুলো যদি বুঝতে পারেন। যেমন ধরেন, একটা প্রশ্ন বিগত সালে হয়েছিল, কালপাবেল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। এই পার্থক্যগুলো জানলে এই প্রশ্নের উত্তর করতে পারবেন। আরেকটা প্রশ্ন হচ্ছিল কালপাবেল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার, এই প্রশ্নটার উত্তরও আপনি করতে পারবেন। ধারা 304 + 3 7। ভেরি গুড ফরহাদ হোসেন তাজ। 299 + 300 3 5 8 3 5 8 = 3 + 5 8। ওকে, ফরহাদ হোসেন কিন্তু চমৎকারভাবে সেই বিষয়গুলো ধরিয়ে দিলেন, শেয়ার করেছি। হুমায়ুন কবির,
ওকে, শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যারা শেয়ার দিয়েছেন, ভ্রমণ মানসিকতার পরিচয় দিয়েছেন। যাই হোক, আমরা 2টা পার্ট করে একটা পার্ট শেষ করেছি। আপনারা যদি আমি যতটুকু পড়িয়েছি না প্যানেল কোড থেকে এই পর্যন্ত 1 থেকে 299, 300 এর মাঝখানে আপনারা কি করতে পারবেন, একটা প্রশ্ন কমন পেয়ে যাবেন। সো আমরা আরেকটা প্রশ্ন রিস্ক নেব না, আরেকটা প্রশ্ন দেখব, এখান থেকেও প্রশ্ন কমন পেতে পারে, আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাব। আমরা বেসিকটা প্রথমেই জানব। আমি বরাবর নেই যে বিষয়টা আপনাদেরকে বলবো, এখন এই মুহূর্তে কোনো প্রশ্ন মুখস্থ করেন না, নতুন কোনো পড়াও পড়বেন না। নতুন কোনো পড়া, নতুন কোনো প্রশ্ন এখন এই মুহূর্তে দরকার নাই। আপনার কি দরকার, যে পড়েছেন, যা পড়েছেন, যে বিষয়গুলো পড়েছেন সেইগুলি পুরো বারবার রিভিশন করবেন এবং প্রশ্নের সূচিপত্রগুলো দেখবেন, প্রশ্নগুলো বারবার পড়বেন, প্রশ্ন পড়বেন বারবার। প্রশ্নগুলো পড়ে আপনি চিন্তা করবেন চোখ বন্ধ করে, আমি এই প্রশ্নটির উত্তর কোন ধারা থেকে করতে পারবো, এই প্রশ্নটির উত্তর আমি করতে পারবো কি না। যদি পারেন ওটা টিক চিহ্ন দিয়ে রাখবেন, ওকে। আবার যেটা পারেন না সেটা সমাধান দেখবেন। এবং আরেকটা টেকনিক বলে দিচ্ছি, যে সকল ধারা থেকে বিগত সালে প্রশ্নগুলো হয়েছিল সেই সকল ধারাগুলো বারবার পড়বেন এবং এমসিকিউর জন্য যে সকল ধারাগুলো গুরুত্বপূর্ণ ছিল ধারার বেজিকটা জেনে নেবেন, ওকে। তাহলে ক্লাসে চলে যাচ্ছি প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ। এই মুহূর্তে আসলে নতুন কোনো পড়া আপনাদের জন্য নাই, পুরনো পড়াগুলোই বারবার রিভিশন করা। তো আজকে আমরা প্রথমে শুরু করব, দেখেন কয়েকটা বিষয়, চুরি, তারপরে হচ্ছে বলপূর্বক গ্রহণ, আপনারা কোন ধারা থেকে এগুলো সংজ্ঞা দেওয়া আছে দেখে একটু কমেন্ট করবেন। ধর্ষতা, ডাকাতি, আপনারা কমেন্ট করেন যে এটা কোন কোন ধারা থেকে এই প্রশ্নগুলোর উত্তর, মানে এই প্রশ্ন, এই যে চুরি কোন ধারা সংজ্ঞা, বলপূর্বক কোন ধারায় সংজ্ঞা, ধর্ষতা, ডাকাতি, এই যে ধারাগুলোর ডেফিনেশন কোন কোন ধারা থেকে দেওয়া আছে একটু কমেন্ট করবেন সবাই। শেয়ার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা শেয়ার দিয়েছেন। তবে আরও খুশি হব যারা শেয়ার দেননি তারা যদি শেয়ার দিয়ে দেন বিভিন্ন গ্রুপে। হ্যাঁ, তো দেখেন চুরি, আমরা যদি চুরি পড়ি, এই যে চুরি হচ্ছে 378 ধারাতে চুরির সংজ্ঞা। 5টি ক্ষেত্রে 5টি উপাদান থাকলে এখানে চুরি হবে, 5টি ক্ষেত্রে 5টি উপাদান থাকলে চুরি হবে। এই চুরি কিন্তু পরবর্তীতে বলপূর্বক গ্রহণ হতে পারে, বলপূর্বক গ্রহণ হতে পারে। টেকনিকটা দেখে নিন, বলপূর্বক গ্রহণ। এই চুরি করার সময় যদি আপনার কি থাকে, বলপূর্বক আদায় থাকে, হ্যাঁ, কোনো থাকে, বল প্রয়োগ থাকে, তখন কিন্তু সেটা বলপূর্বক আদায় হয়ে যাবে, বলপূর্বক গ্রহণ হয়ে যাবে 383 ধারাতে। এবং চুরি এবং বলপূর্বক এই দুটার সমন্বিত রূপ হচ্ছে ধর্ষতা। চুরি এবং বলপূর্বক গ্রহণের সমন্বিত রূপ হচ্ছে ধর্ষতা। ধর্ষতা হচ্ছে 390 ধারায়, ভেরি গুড, 390 ধারাতে ধর্ষতা। এবং এই ধর্ষতা যখন 5 জন ব্যক্তি মিলে করে, 5 জন, তখন সেটা হয়ে যাবে ডাকাতি। 5 জন ব্যক্তি মিলে যখন ধর্ষতা করবে সেটা হয়ে যাবে ডাকাতি। ডাকাতির সংজ্ঞা কোথায় বলেন তো? 391, ভেরি গুড, 391। এই যে ধারা সম্পর্কে আপনার আইডিয়া যদি থাকে, বেসিকটা যদি জানা থাকে, তাহলে প্রশ্ন কিন্তু আপনি লিখতে পারবেন। পরীক্ষার হলে আপনি দেখা যাচ্ছে 2, 4, 5 লাইন, 10 লাইন, 1 পাতা, 2 পাতা লিখতে পারবেন, নো প্রবলেম, উদাহরণ দিয়ে লিখে ফেলতে পারবেন। তো এইগুলো থেকে কি কি প্রশ্ন বিগত সালে হয়েছে আমরা একটু চলুন চোখ বুলিয়ে নেই। কি কি প্রশ্ন বিগত সালে এখান থেকে করা হয়েছে আমরা একটু চোখ বুলিয়ে নিই, চলুন দেখি নিই। ওকে, 391 ডাকাতি, ভেরি গুড, সিমর সুলতানা। এখান থেকে দেখেন যে সকল প্রশ্ন বিগত সালে করা হয়েছিল। আল্লাহ আল্লাহ, দেখেন চুরি কাকে বলে, চুরির সংজ্ঞা দিন। চুরি সংজ্ঞা দিতে বলা হয়েছে। চুরির সংজ্ঞা কোথায় আছে? 378 ধারাতে চুরির 5টি উপাদান আছে। এই 5টি উপাদান দিয়ে যেন আপনি চুরির সংজ্ঞাটা দিতে পারেন। তারপরে একটা প্রশ্ন হয়েছে, একজন ব্যক্তি তার নিজের সম্পত্তি চুরি করার দায়ে, একজন ব্যক্তি কি তার নিজের সম্পত্তি চুরি করার জন্য চুরির দায়ে অভিযুক্ত হতে পারে?
আইনের প্রাসঙ্গিক বিধান উল্লেখপূর্বক আলোচনা করুন। তাহলে দেখেন প্রশ্নগুলোর উত্তর সহজ, এক কথায় উত্তর দিয়ে আপনি সেটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এক পেজ লিখে দিতে পারবেন। তারপরে সমস্যামূলক একটা প্রশ্ন, তার নিজের ব্যবহারের উদ্দেশ্যে একটি নৌকা তৈরির জন্য বিয়ের জমিতে তার সম্মতি ব্যতীত একটি গাছ কেটে ফেলে। দ্য পেনাল কোডের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অপরাধের নাম ও সর্বোচ্চ সাজা উল্লেখ করুন। আচ্ছা, ভেরি গুড। সম্ভাব্য প্রশ্ন এখান থেকে হতে পারে। যাই হোক, দণ্ডবিধিতে প্রদত্ত চুরির সংজ্ঞা দিতে বলা হয়েছে, ব্যাখ্যা করতে বলা হয়েছে। 5টি উপাদান ব্যাখ্যা করতে হবে 378-এর। হ্যাঁ, চুরির শাস্তি কত ধারায় আছে? সর্বোচ্চ শাস্তি আমরা জানি 379 ধারায় চুরির শাস্তি 3 বছর, 380 ধারাতে 4 বছর 7 বছর, 381 ধারাতেও 7 বছর আছে। তারপরে দেখেন এখান থেকে আর প্রশ্ন করা হয়নি। তারপর স্টলেন প্রপার্টি আমরা পড়ব। স্টলেন প্রপার্টি, চুরাই মাল কি? হ্যাঁ, এই যে চুরাই মাল, স্টলেন প্রপার্টি এবং চুরি, এই দুইটা অপরাধের জন্য কি একবারে একজন ব্যক্তিকে দুইটা অপরাধের জন্যই শাস্তি প্রদান করা যায়? এটা আমরা জানব। তারপরে দেখেন এখান থেকে আরও বিগত সালে কিছু প্রশ্ন করা হয়েছে। বলপূর্বক গ্রহণ বা বলপূর্বক আদায়ের সংজ্ঞা ব্যাখ্যা করুন। জোরপূর্বক আদায় বা এক্সটর্শনের উপাদান কি কি? চুরি ও বলপূর্বক গ্রহণের মধ্যে পার্থক্য আলোচনা করুন, আমরা জানব। তারপরে দেখেন দস্যুতা বলতে কি বোঝায়? কখন বলপূর্বক আদায় দস্যুতায় পরিণত হতে পারে? চুরি কখন দস্যুতায় পরিণত হতে পারে? চুরি, দস্যুতা, ডাকাতি এগুলোর মধ্যে পার্থক্য করতে বলা হয়েছে। একটা প্রশ্ন করা হয়েছে, মহাসড়কে জেটকে পিস্তল দেখিয়ে তার টাকার ব্যাগ দাবি করে, ফলে জেট উক্ত ব্যাগটা একে দিতে বাধ্য হয়। কোন অপরাধ করেছে? ব্যাখ্যা করুন। ঠিক আছে, এই যে এই রকম প্রশ্ন। ফাইজুন নাহার একটা কমেন্ট দিয়েছেন, ডাকাতিতে দস্যুতার সকল উপকরণ বিদ্যমান, পার্থক্য শুধু সংখ্যায়। ভেরি গুড। 5 বা ততোধিক ব্যক্তি থাকে। হ্যাঁ, এই যে আমি লিখেছি, এই দস্যুতায় যখন 5 জন ব্যক্তি মিলে করবে তখন সেটা ডাকাতি হয়ে যাবে। ওকে, রবারি হয়ে যাবে, ডাকাতি হয়ে যাবে। রবারিটা তখন ডাকাতি হয়ে যাবে। তারপরে আমরা দেখেন এখান থেকে আরও অনেক বিষয় পড়ব। অন্যায়ভাবে সম্পত্তি আত্মসাৎকরণ, তারপরে প্রতারণা, জালিয়াতি পড়ব, আমরা মানহানি পড়ব। তো এই বিষয়গুলো থেকে আরেকটা প্রশ্ন থাকবে। তো প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, অনেকেই যুক্ত আছেন, ভেরি গুড। এই বিকেলে সবাইকে এই বিকেলে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। অনেকেই যুক্ত আছেন। তাহলে আমরা প্রথমেই চুরি নিয়ে আলোচনা করি। চুরিটা কি? 378 ধারাতে আমরা প্রথমে দেখব চুরি। দেখেন 378 ধারাতে যে চুরির কথা বলা হয়েছে, আমি 5টা উপাদানের কথা লিখে দিচ্ছি, 5টা ও দিয়ে। হ্যাঁ, 5টা ও দিয়ে চুরির সংজ্ঞা, চুরির উপাদান আপনি মনে রাখতে পারেন। তবে অবশ্যই সেটা অস্থাবর সম্পত্তি। স্থাবর সম্পত্তি কিন্তু চুরি হয় না, অস্থাবর। তাহলে আমরা 5টি উপাদান আছে। চুরির কয়টি উপাদান? 5টি উপাদান আছে। উপাদান 5টি। এখন 5টা সরেও দিয়ে 1, 2, 5টা সরেও দিয়ে আমরা চুরির উপাদানগুলো মনে রাখার চেষ্টা করব। এই 5টা উপাদান দিয়ে আপনারা চুরির উপাদানগুলো মনে রাখতে পারেন। একটা ওতে অপরের সম্পত্তি, অপরের, হ্যাঁ, অপরের। আরেকটা ওতে অস্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি। অসম্মতিতে। তারপরে বলছে অসাধুভাবে। তারপরে অপসারণ করা। লিখে রাখতে পারেন, কারণ চুরিটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। চুরি থেকে প্রশ্ন হতে পারে। দেখেন, চুরি হচ্ছে 378 ধারাতে চুরির সংজ্ঞা প্রদান করা হয়েছে। চুরি, এখন দেখেন এই যে চুরির 5টা উপাদান আছে। 5টা উপাদান কি কি? এটা 5টা ও সরেও দিয়ে আমরা 5টা উপাদান দিয়ে চুরির সংজ্ঞাটা মনে রাখব। যে একটা ওতে অপরের, আরেকটা ওতে অস্থাবর সম্পত্তি, আরেকটা ওতে অসম্মতিতে, আরেকটা ওতে অসাধুভাবে, আরেকটা ওতে অপসারণ করাকে চুরি বলে। তাহলে আমরা মূল বিষয়টা কি ধারালো? যে অপরের অস্থাবর সম্পত্তি
তার অসম্মতিতে অসাধুভাবে অপসারণ করাকেই চুরি বলে। আবার বলি যে অপরের অস্থাবর সম্পত্তি অসম্মতিতে অসাধুভাবে অপসারণ করাকেই চুরি বলে। তাহলে সংজ্ঞার মধ্যেই কিন্তু 5টা উপাদান বিদ্যমান। এই যে আমরা সংজ্ঞাটা বললাম, এই সংজ্ঞার মধ্যে অপর, অস্থাবর, অসম্মতি, অসাধু, অপসারণ, রাজীব বিশ্বাস রাজু। তাহলে এই যে বিশেষ ব্যতিক্রম 76-106 আর চুরি বলপূর্বক গ্রহণ দোষ ডাকাতি আমার প্রিয় অধ্যায়, এগুলো থেকে প্রায় প্রশ্ন এসে বেশি খুশি হব। হ্যাঁ, এগুলো থেকেই প্রশ্ন হয়ে যেতে পারে ফাইজুল নাহার। তাহলে এগুলোকেই চুরি বলা হয়, অপরের অস্থাবর অসম্মতিতে অসাধুভাবে অপসারণ করাকেই চুরি বলে। তাহলে চুরির উপাদান কয়টা? 5টা। তাহলে অবশ্যই অস্থাবর সম্পত্তিতে হবে, অপর কোনো ব্যক্তির অসম্মতি থাকতে হবে, অসাধুভাবে সেটা অপসারণ করাকেই এখানে আমরা চুরি বলে ধরে নিতে পারি। প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, তাহলে আমরা চুরির সংজ্ঞাটা যারা লিখে নিতে পারেন। এই মুহূর্তে আমরা সময় নষ্ট করব না, আমরা চলে যাব পরবর্তী বিষয়ে। দেখেন, এখানে চুরির সংজ্ঞাটা জানলাম, চুরির শাস্তি কোথায় আছে দেখেন, আমি টেকনিক দিয়ে দিচ্ছি। ধরেন এটা একটা ঘর, করিম এই ঘর থেকে চুরি করে। ধরেন এই ঘর থেকে আমার এই মোবাইলটা আমার এই ঘরের মধ্যে ছিল, তাহলে এই ঘরের মধ্য থেকে যদি আমার এই মোবাইলটা চুরি করে, তাহলে কত ধারা অনুযায়ী করিমকে শাস্তি দেওয়া হবে? উত্তর করেন। এই মোবাইলটা আমার ঘরের মধ্যে এই মোবাইলটা ছিল, ঘরের মধ্য থেকে যদি করিম আমার এই মোবাইলটা চুরি করে, তাহলে কত ধারা অনুযায়ী শাস্তি হবে? সর্বোচ্চ শাস্তি কত বলেন দেখি। রাজীব বিশ্বাস রাজু বলছেন 379। আচ্ছা স্যার, চমৎকার সংজ্ঞা উপাদান। কামরুল ইসলাম আমির, ধন্যবাদ জানাচ্ছি। শেয়ার দিবেন, কামরুল ইসলাম শেয়ার দিয়ে দিবেন। আমি যে প্রবলেমেটিক প্রশ্নটার কথা বললাম, ধরেন আমার এই মোবাইলটা ঘরের মধ্যে রক্ষিত আছে, করিম একটা চুরি করলো, তো চুরি করলে করিমের শাস্তি কত ধারা অনুযায়ী হবে? অনেকে ভুল উত্তর দিচ্ছে না। ফাইজুল নাহা 379। আচ্ছা, 380 ধারা যারা বলেছেন, 380 ধারা যারা বলেছেন 380, এটা হচ্ছে যেহেতু ঘর থেকে করছে, আবদ্ধ জায়গা থেকে, আবদ্ধ থাকা, তাহলে এটা 380 ধারা থেকে তার শাস্তি কত? 7 বছর এবং অর্থদণ্ড অথবা অবৈদণ্ড। এখন দেখেন, এই করিম ঘর থেকে চুরি করে নাই, আমি মোবাইলটা নিয়ে যাচ্ছি রাস্তা থেকে করিম আমার মোবাইলটা আমার পকেট থেকে চুরি করলো, তখন শাস্তি হবে কত ধারা অনুযায়ী, কত বছর? করিম যদি রাস্তা থেকে আমার এই মোবাইলটা চুরি করে করিম, তাহলে করিমের শাস্তি কত হবে, কত ধারা অনুযায়ী? তখন ধারা কত হবে, কত বছর শাস্তি হবে? হ্যাঁ 380 ধারা অনুযায়ী বসতঘর, তাঁবু অথবা আবদ্ধ জায়গা থেকে, আবদ্ধ জায়গা থেকে, ঠিক আছে? হ্যাঁ, শরীফুল ইসলাম পামেল, চমৎকার। তাহলে রাস্তা থেকে চুরি করলে, মোবাইলই চুরি করলো। দেখেন, এই যে আমার এই মোবাইলটা চুরি করলো, একটা মোবাইল দেখেন, যখন ঘর থেকে চুরি হবে, তখন কিন্তু শাস্তিটা হয়ে যাবে 7 বছর। যখন এই মোবাইলটা রাস্তা থেকে চুরি হবে, তখন শাস্তি 3 বছর। 379 ধারাতে শাস্তি হয়ে যাবে তখন 3 বছর। দেখেন, একই চুরি, একই বিষয়, ঘর থেকে চুরি করলে সেটার শাস্তি কত? আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। 379-80 ধারার পার্থক্যটা বুঝতে পেরেছেন? উত্তর করবেন। এখন বুঝতে পেরেছেন 380 এবং 79 ধারার পার্থক্য? 379 ধারা এবং 380 ধারা, এটা হচ্ছে বসত ঘর থেকে হতে পারে, যে কোনো আবদ্ধ জায়গা, আবদ্ধ সংরক্ষিত জায়গা থেকে যদি চুরি করে, সংরক্ষিত জায়গা, তাহলে 380, 7 বছর। এই জায়গা থেকে যদি চুরি করে, এবং খোলা জায়গা, এক কথায় মনে রাখবেন, খোলা জায়গা থেকে চুরি করলে 379, 3 বছর। এটা মনে রাখবেন। এবং আরেকটা বিষয় আছে, দেখেন, করিম আমার কর্মচারী, ভৃত্য, করিম আমার কর্মচারী, এই করিম কর্মচারী আমার দোকান থেকে সে চুরি করলো, তাহলে করিমের শাস্তি এখানে কত হবে? কমেন্ট করবেন। করিম যদি দোকান থেকে আমার মোবাইলটা চুরি করে অথবা ক্যাশ বাক্স থেকে দেখা যাচ্ছে টাকা চুরি করে, তখন করিমের শাস্তি এখানে কত হবে?
দেখেন পার্থক্য তো বুঝতে পারছেন, টেকনিকটা কি বুঝতে পারছেন না? পার্থক্যটা তো বুঝতে পারছেন। হ্যাঁ, চাকর কর্তৃক সাধারণ চুরি 379 3 বছর, আবদ্ধ ঘর তাঁবু 7 বছর, মনির হোসেন চাকর কর্তৃক মালিকের সম্পত্তি চুরি 381 7 বছর। ভেরি গুড, ভেরি গুড, যারা উত্তর দিচ্ছেন এটাও 7 বছর হয়ে যাবে। চাকর কর্তৃক চুরি, কর্মচারী বা চাকর 381 ধারা, এটা হচ্ছে 381 ধারা। প্রবলেমেটিক প্রশ্ন যদি হয় তাহলে কি এখন ভুল হবে? তাহলে আবদ্ধ, বসতঘর, হ্যাঁ, সম্পত্তি রাখার স্থান, এইগুলো থেকে চুরি করলে উত্তর কি 380 7 বছর। খোলা জায়গা থেকে যদি চুরি করে, খোলা জায়গা সাধারণত চুরি 379, হ্যাঁ। এবং চাকর কর্তৃক তার মালিকের সম্পত্তি চুরি করা হলে সেটা হচ্ছে 7 বছর 381 ধারা। তাহলে চুরির সংজ্ঞা কোথায়? 378 ধারাতে আমরা দেখলাম অপরের সম্পত্তি, অপরের অস্থাবর সম্পত্তি তার অসম্মতিতে অসাধুভাবে অপসারণ করাকে চুরি বলা হয়। দেখেন ক্লাসের পড়াটা ক্লাসে মুখস্থ হয়ে যাবে, পড়তে হবে না ভাই। অপরের সম্পত্তি, অপরের অস্থাবর সম্পত্তি কি করলো? অপসারণ করলো তার অসম্মতিতে অসাধুভাবে, সেটাই চুরি। চুরির 5টি উপাদান, অবশ্যই স্থাবর সম্পত্তি চুরি না, অস্থাবর সম্পত্তি হলে চুরি হবে। এবং আরেকটা বিষয় মনে রাখবেন, চুরির শাস্তি 379, 380, 381 এবং 382, 4টা ধারাতে চুরির শাস্তি আছে। 379তে হচ্ছে খোলা জায়গা থেকে সাধারণত চুরি 3 বছর, 380 ধারাতে 7 বছর, 380 ধারাতে 7 বছর। কখন? এই যে আবদ্ধ ঘর, বাড়ি, বসতঘর বা তাঁবু, দোকান, মানে একটা আবদ্ধ জায়গা থেকে, সত্য কথা বলতে 380। চাকর কর্তৃক যদি চুরি হয় তাহলে 381। এখন 382 কখন হবে, এটাই হচ্ছে প্রশ্ন। চলুন আমরা 382টা দেখি কখন 382 হবে। দেখেন 382টা দেখেন তো কখন হবে, এর শাস্তি কত? এটা কিন্তু গুরুত্বপূর্ণ। সর্বোচ্চ শাস্তি, চুরির সর্বোচ্চ শাস্তি 382 ধারাতে, 382 ধারাতে চুরির সর্বোচ্চ শাস্তির কথা বলা হয়েছে। এখান থেকে প্রবলেমেটিক প্রশ্ন হতে পারে। 382 দেখেন, একজন ব্যক্তি চুরি করার সময় খেয়াল করবেন, একজন ব্যক্তি চুরি করার সময় বা চুরি করার উদ্দেশ্যে মৃত্যু ঘটানো, আঘাতদান বা আটকাবার প্রস্তুতি নেওয়ার পর চুরি করার সময় যদি দেখা যাচ্ছে আপনি চুরি করতে একজন ব্যক্তি গেল, তার লক্ষ্য কি, উদ্দেশ্য কি, যে আমরা চুরি করতে যাব, চুরি করতে যাওয়ার পরে কেউ যদি আমাদেরকে বাধা প্রদান করে তাহলে প্রস্তুতি নিয়ে রাখা, প্রস্তুতি, তাকে হত্যা করব, আঘাত করব, এই যে প্রস্তুতি, চুরি করার সময়, হ্যাঁ, বাধা দেওয়ার চেষ্টা করলে কি করা হবে? তাকে হত্যা করা হবে, খুন করা হবে বা গুরুতর জখম করা হবে। গুরুতর জখম করার একটা প্রস্তুতি নিয়ে রাখা, প্রস্তুতি, এইটা শুধু মনে রাখবেন, প্রস্তুতি নিয়ে রাখা। যেমন এখান থেকে অনেকগুলো উদাহরণ হয়েছে, এই উদাহরণগুলো অনেকে বুঝেন না, অনেকে উত্তর করে ফেলেন দস্যুতা, বলপূর্বক গ্রহণ। এই যে উদাহরণটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, এই উদাহরণ থেকে প্রশ্ন হয়ে যেতে পারে। উদাহরণটা কি দেখেন, এ সি এর দখলভুক্ত সম্পত্তি চুরি করার সময় সে পোশাকের নিচে একটি পিস্তল রাখে। সি বাধা দিলে তাকে আঘাত করার উদ্দেশ্যে এই পিস্তল ভর্তি গুলি ভর্তি পিস্তল রাখে। এই ধারায় বর্ণিত অপরাধ করেছে। মৃত্যু ঘটালে তো সেটা, হ্যাঁ, প্রস্তুতি নিয়ে রাখাটাও কিন্তু চুরি। এই যে 382 ধারাতে পড়বে। দেখেন করিম কি করলো, চুরি করতে গেল, এই ঘরে চুরি করতে গেল। এখন করিম চুরি করতে যাওয়ার সময় করিমের, হ্যাঁ, পকেটে কি রাখলো? একটা ধারালো ছুরি অথবা পিস্তল। তিনি কি করলেন? একটা পিস্তল রাখলেন। করিমের উদ্দেশ্য কি? করিমের উদ্দেশ্য হচ্ছে যে আমি যে চুরি করতে যাব, যদি আমাকে কেউ বাধা প্রদান করে তাহলে আমি আঘাত করব, মৃত্যু ঘটাবো, ইত্যাদি ইত্যাদি। এখানে করিম চুরি করার সময় এই যে একটা প্রস্তুতি নিয়ে রাখছে, তার পকেটে ছুরি আছে অথবা ধারালো কোনো অস্ত্র আছে অথবা পিস্তল আছে। এই যে করিম এটা করলো,
তিনি 382 ধারায় অপরাধ করলেন। আরেকটা উদাহরণ দেখেন, প্রস্তুতি নিয়ে রাখা অথবা আঘাত ঘটানো, মৃত্যু ঘটানো, গুরুতর আঘাত দেওয়া। হ্যাঁ, দেখেন করিম কি করলো, রহিমের পকেট মারলো, পকেট মারলো, পকেট থেকে টাকা চুরি করলো। এখন করিম কি করলো দেখেন, তার কয়েকজন সদস্য, তার কিছু লোক, যেমন ধরেন এ, বি, সি, 3 জন লোক সেখানে মোতায়েন করে রাখলেন। এখন রহিম চুরি করার সময় যদি রহিম টের পেয়ে যায়, তাহলে এই লোকগুলো এসে করিমকে কি করবে, ছাড়িয়ে নিবে অথবা এখানে মারপিট করবে। এই যে তার একটা ইন্টেনশন, তার একটা উদ্দেশ্য, এটা যখন করবে, এই যে দুইটা উদাহরণ ভালো করে পড়ে নিতে হবে। হ্যাঁ, এই যে দেখেন এ সি এর পকেট মারার পূর্বে সে তার কয়েকজন সঙ্গীকে আশেপাশে মোতায়েন করে রাখে। সি যদি টের পেয়ে যায় পকেট মারা হচ্ছে এবং টের পেয়ে যদি সে তা রোধ করতে চায় অথবা যদি সে একে আটকানোর চেষ্টা করে, তাহলে তাকে আটকানো রাখার উদ্দেশ্যে এ তার সঙ্গীগুলো কি করবে, মোতায়েন করে রাখে। এই ধারায় বর্ণিত অপরাধ করেছে, এটা অবশ্যই করতে হবে। অর্থাৎ করিম যখন রহিমের টাকা পকেট থেকে চুরি করতে যায়, যাওয়ার পূর্বে কিছু লোক সেখানে সেট করে রাখছে, মোতায়েন করে রাখছে। এখন রহিম যদি এই চুরির বিষয় জানার পরে তাকে বাধা দেয় অথবা তাকে আটক করার চেষ্টা করে, তখন এই লোকগুলো তাকে আইসা ছাড়াবে, এটা তার উদ্দেশ্য। এটাও কিন্তু 382 ধারার অপরাধ সংগঠন হয়েছে। এই দুটো উদাহরণ পড়বেন। এবং এই যে চুরি করা 382 ধারার শাস্তিকে দেখেন 10 বছর, চুরির সর্বোচ্চ শাস্তি হচ্ছে 10 বছর এবং অর্থদণ্ড। উদাহরণ প্রশ্ন, প্রবলেমেটিক প্রশ্ন এখান থেকে হতে পারে। হ্যাঁ, এখান থেকে প্রবলেমেটিক প্রশ্ন হতে পারে। যাই হোক, চুরি থেকে কি আরও কোনো প্রবলেম হবে? 378, 379, 380, 81, 82 আরও প্রবলেম হবে? চুরি থেকে প্রশ্ন হলে উত্তর করতে পারবেন না? কমেন্ট করবেন। কমেন্ট করবেন, চুরি থেকে কি আরও কোনো প্রবলেম হবে কিনা আপনাদের। ওকে, বুঝতে পেরেছেন? আমি মনে করি ক্লাসের পড়াটা ক্লাসে মুখস্থ হয়ে যাওয়ার কথা। ক্লাসের পড়াটা আপনাদের ক্লাসে মুখস্থ হয়ে যাওয়ার কথা। ওকে, পারবেন। হ্যাঁ, এখন দেখেন বলপূর্বক বা এক্সটর্শন। আমরা চুরি জানলাম, চুরি মুছে দিলাম, চুরি জানলাম। আমরা এখন দেখব বলপূর্বক গ্রহণ বা এক্সটর্শন বা বলপূর্বক গ্রহণ। এটা কোথায় আছে, কত ধারায় আছে কমেন্ট করবেন। ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এক্সটর্শন বা বলপূর্বক গ্রহণ কোথায় আছে, কত ধারায় আছে কমেন্ট করবেন। সবাই কমেন্ট করবেন। বলপূর্বক গ্রহণ 383 ধারাতে বলপূর্বক গ্রহণের কথা বলা হচ্ছে। দেখেন বলপূর্বক গ্রহণটা কি? কোনো ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে ক্ষতির ভয় দেখিয়ে বা উক্ত ভয় প্রদর্শিত ব্যক্তি কর্তৃক কোনো দান, চাঁদা, স্বাক্ষর, সিলমোহর বা মূল্যবান জামানতে রূপান্তরিত হয় এমন কিছু প্রদানে বাধ্য করাকে বলপ্রয়োগভাবে সম্পত্তি আদায়। হ্যাঁ, বলপূর্বক গ্রহণটা কি? ধরেন এই যে আমরা সিনেমা দেখেছি, আমরা দেখেন সিনেমা দেখতাম না আগে? বিটিভিতে সিনেমা হতো যখন, এই যে আধুনিক প্রযুক্তি ছিল না, আমরা ছোটোর সময়ে সিনেমা দেখতাম। এই সিনেমাগুলোতে দেখতেন না, নায়ক কী করতো, আলমগীরের কন্যাকে তুলে নিয়ে যেত এবং টেলিফোন করতো যে আপনি যদি আমার এই যে অমুক পাহাড়ে, তুরা পাহাড়ে, এই পাহাড়ের কাছে 5 লক্ষ টাকা না পাঠান, তাহলে আপনার এই কন্যাকে গুম করে ফেলবো, হত্যা করে ফেলবো, এরকম। এটাই হচ্ছে বলপূর্বক। চাঁদাদান, চাঁদাবাজি, একে বাংলা ভাষায় বলা হয় চাঁদাবাজি, এক্সটর্শন। যেমন ধরেন করিম কি করলো, সে রহিমের নিকট থেকে কিছু সম্পত্তি আদায়ের জন্য
কি করলো, বলপূর্বক ভয় দেখালো তাকে। কি এখানে ভয় দেখানো, ভয় ভয় এটাকে হবে ভয় বা ভীতি প্রদর্শন, ভীতি প্রদর্শনের মাধ্যমে, ভয় বা ভীতি প্রদর্শনের মাধ্যমে এটা কি হতে পারে, সম্পত্তি আদায় হতে পারে, সম্পত্তি আদায়। এটা কিন্তু দেখেন স্থাবর অস্থাবর উভয় সম্পত্তি হতে পারে, এটা কিন্তু স্থাবর অস্থাবর উভয় সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য। দেখা যাচ্ছে কোনো সম্পত্তি আদায় করার জন্য তিনি ভয় দেখালেন, হ্যাঁ, ক্ষতির ভয় দেখালেন। এটা ভয়টা হতে পারে ক্ষতি, যে আপনার সন্তানকে হত্যা করব, আপনাকে হত্যা করব, একটা খুনের ভয় দেখালো। ভয় ভীতি প্রদর্শনের মাধ্যমে কোনো সম্পত্তি আদায়, এটা হতে পারে কোনো স্বাক্ষরের মাধ্যমে। স্বাক্ষর দেখা যাচ্ছে, দেখেন এখানে বলা হচ্ছে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তিকে, উক্ত ব্যক্তি বা অন্য কারো ক্ষতির ভয় দেখায়, ক্ষতির ভয়, এবং তার দ্বারা ভীতি প্রদর্শিত ব্যক্তিকে কোনো ব্যক্তির নিকট কী করতে, কোনো প্রকার চাঁদা দিতে, সম্পত্তি বা মূল্যবান জামানত কিংবা স্বাক্ষর বা সিলমোহর কোনো কিছু মূল্যবান জামানতে রূপান্তরিত হতে পারে। দেখা যাচ্ছে শুধু সম্পত্তি না, একটা স্বাক্ষর না, দেখা যাচ্ছে এই যে করিম কী করলো, ক্ষতির ভয় দেখিয়ে একটা স্ট্যাম্প পাঠালো, সাদা একটা স্ট্যাম্প, যে এই স্ট্যাম্পে আপনি স্বাক্ষর করে দিবেন। আপনি যদি এই সাদা স্ট্যাম্পে স্বাক্ষর না করেন তাহলে আপনাকে হত্যা করা হবে, খুনের একটা ভয় দেখালো। অথবা একটা চেক পাঠালো, ভয় দেখিয়ে একটা চেক পাঠালো, যে এই যে চেক, এই চেকে আপনাকে স্বাক্ষর করে দিতে হবে, অর্থাৎ যেটা মূল্যবান জামানতে রূপান্তরিত হতে পারে। ক্ষতি বা ভীতির প্রদর্শনের মাধ্যমে, ক্ষতির ভয় দেখিয়ে, এবং যাকে ক্ষতি দেখানো হবে, যাকে ভয় দেখানো হবে, সে ভীত হয়ে ভয়ে কি করবে, রিক্তা একটু পানি দিও, বুঝে, তাহলে ভীতি প্রদর্শিত ব্যক্তি তার ক্ষতি হওয়ার ভয়ে কি করবে, কোনো চেক হতে পারে, কোনো মূল্যবান জামানত স্বাক্ষর দিয়ে দিল, টাকা দিল, সম্পত্তি দিল, এইরকম। তাহলে প্রশ্নে যে কথাটা বলছে এক্সটর্শনের সংজ্ঞাটা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তিকে, উক্ত ব্যক্তি বা অন্য কারো ক্ষতির ভয় দেখায় এবং তা দ্বারা উক্ত ব্যক্তি কোনো ব্যক্তির নিকট কোনো চাঁদা দান, কোনো স্বাক্ষর, সিলমোহর প্রদানে কি করে বাধ্য করে, তাকেই বলা হয় এক্সটর্শন। এটা হতে পারে স্থাবর অস্থাবর উভয় প্রকার সম্পত্তি। অনেকে কিন্তু এক্সটর্শন এবং ধর্ষতা, রবারি, এক্সটর্শন এবং রবারির মধ্যে গুলমাল পাকিয়ে ফেলে। ক্লাসটা মনোযোগের সাথে দেখেন। আমি মনে করব এই দুইটার পার্থক্য থেকে, উদাহরণ থেকে যদি প্রশ্ন হয় উত্তর করা সহজ হবে। তোর মধ্যে একটা উদাহরণ দেখেন, এ সিকে এইরূপ ভয় দেখায়, সি তাকে টাকা না দিলে এ সি এর বিরুদ্ধে মানহানিকর কুৎসা রটনা করবে। তাহলে এ কি করলো, সিকে ভয় দেখালো। কি ভয় দেখালো, যে সি যদি টাকা না দেয় তাহলে সি সম্পর্কে মানহানিকর কুৎসা, মানহানি ঘটাবে। এটাও কিন্তু এক্সটর্শন। আরেকটা উদাহরণ দেখেন, এ সিকে ভয় দেখায়, সি একে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানে অঙ্গীকারমূলক একটি প্রভিজরি নোট স্বাক্ষর প্রদান না করলে বা চেকে স্বাক্ষর প্রদান না করলে এ এর শিশুকে অন্যায়ভাবে আটক করে রাখবে। সি নোট স্বাক্ষর প্রদান করে এ বলপূর্বক সম্পত্তি আদায় করেছে। এই যে সিনেমার কথাটা বললাম, যে নায়ক আলমগীর শাবানার কন্যাকে হুমায়ুনপুর দিয়ে ধরে নিয়ে যায় এবং কি করে ফোন মারে, যে আপনি এই দলিলে যদি স্বাক্ষর না করেন তাহলে আপনার সন্তানকে কি করব, হত্যা করব। তখন এই যে বাধ্য করা, ক্ষতির ভয় দেখিয়ে বাধ্য করাই হচ্ছে এক্সটর্শন বা বলপূর্বক গ্রহণ, যার অপর নাম চাঁদাবাজি। এগুলো হচ্ছে আপনার এক্সটর্শন। এখন দেখেন এক্সটর্শনের শাস্তি কত ধারায় আছে। 384 ধারাতে বলপূর্বক গ্রহণের সাধারণ শাস্তির কথা বলা হয়েছে। রুহুল আমিন বলছেন,
কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে বা ইচ্ছাকৃতভাবে ভয় দেখিয়ে বা কোনো ক্ষতির ভয় দেখিয়ে বা অস্থাবর স্থাবর সম্পত্তি হস্তান্তর করে বা সম্পত্তি গ্রহণে তাকে বলপূর্বক বাধ্য করে, হ্যাঁ, উল্লেখ্য যে উক্ত অস্থাবর স্থাবর সম্পত্তি মূল্যবান জামানত বা সিল যুক্ত কোনো দলিল বস্তু হতে পারে। ভেরি গুড, এমডি রুহুল আমিন। তো দেখেন, আপনারা কিন্তু এক্সটর্শন দস্যুতার মধ্যে গুলমাল পাকিয়ে ফেলবেন, এটা গুলমাল পাকিয়ে ফেলা যাবে না। এখন দেখেন, আমি এই যে উদাহরণটা বললাম যে তাকে ভয় দেখায় যে টাকা না দিলে কি করব, মানহানিকর কুৎসা রটনা করব, টাকা না দিলে আপনার সন্তানকে ধরে নিয়ে যাব, হত্যা করব, এইটা করে। এখন এর শাস্তিটা 384 ধারা থেকে আছে। দেখেন, এখানে 3 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম, তারপরে বলপূর্বক কিছু আদায়ের উদ্দেশ্যে কোনো ব্যক্তির ক্ষতি বা আঘাতের ভয় দেখালে 5 থেকে 14 বছর। এগুলো দেখে নেবেন, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট নয়, তবে সংজ্ঞাগুলো আপনাদেরকে ভালোভাবে জানতে হবে। দেখেন, এই যে চুরি এবং বলপূর্বক গ্রহণ, এই দুইটার সম্মিলিত রূপ, চুরি এবং বলপূর্বক গ্রহণ, এই দুইটা যখন একসাথে হবে, বলপূর্বক গ্রহণ, এই দুইটা যখন একসাথে হয়ে যাবে, যোগ হবে, তখন হয়ে যাবে দস্যুতা। এখন দেখেন, দস্যুতা এবং বলপূর্বক গ্রহণের মধ্যে পার্থক্য নিয়ে আপনাদের অনেক দ্বিধাদ্বন্দ্ব থাকে। এটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি, এটা উদাহরণটা ভালোভাবে বুঝলে আপনারা এটা লিখতে পারবেন। দেখেন, আমরা সেখানে দেখেছিলাম মানহানিকর কুৎসা রটনা করবে, ক্ষতির ভয় দেখাবে। এখানে দেখেন, এই দুইটা চুরি বলপূর্বক গ্রহণের সমন্বিত রূপকে বলা হয় রবারি বা দস্যুতা। এটা কিন্তু একটা পার্থক্যর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ কথাটা মনে রাখবেন, এটা সামনাসামনি হবে, সামনাসামনি মানে উপস্থিতিতে হতে হবে, উপস্থিতিতে আপনার রবারিটা অনুষ্ঠিত হয়। এখন দেখুন, আমি একটা উদাহরণ দিচ্ছি, তাহলে হ্যাঁ, চুরি দস্যুতার মধ্যবর্তী একটি অপরাধ হলো বলপূর্বক গ্রহণ, ঠিক আছে, ওকে। দুইটার সমন্বিত রূপ হচ্ছে দস্যুতা। তাহলে দস্যুতার 390 ধারাতে আমরা যদি এই যে দস্যুতার সংজ্ঞাটা দেখি, তাহলে দেখেন দুইটা সমন্বিত রূপই হচ্ছে দস্যুতা। দেখেন, একটা উদাহরণ দেখেন, সিকে জাপটিয়ে ধরে সিয়ের পরিধেয় কাপড় চোপড় হতে সিয়ের সম্মতি ছাড়াই সিয়ের টাকা পয়সা মণিমুক্তা অসাধুভাবে নিয়ে যায়। এক্ষেত্রে চুরি করেছে এবং চুরির সময় ইচ্ছাপূর্বক সিয়ের উপর অন্যায় নিয়ন্ত্রণ আরোপ করেছে, এখানে সে দস্যুতা করেছে। সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট কোনটা দেখেন, এই যে সিকে কি করলো, দেখেন একটা উদাহরণ, সি এর সন্তান, শিশু সন্তান হচ্ছে বি। কি করলো, রাস্তা দিয়ে যাওয়ার সময় সি যখন তার সন্তানকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, তখন কি করলো, হঠাৎ করে তার সন্তান বিকে কি করলো, বিকে ধরে ফেললো এবং তার মাথায় পিস্তল ধরলো যে আপনি যদি এই মুহূর্তে টাকা না দেন, আপনার গলার চেন, মোবাইল, এইগুলো আমাকে না দেন, তাৎক্ষণিক যে ক্ষতির ভয়টা দেখায়, তৎক্ষণাৎ। ভেরি গুড বাবুল মিয়া। এই যে কি করলো, যখন রাস্তা দিয়ে তারা যাচ্ছে, কি করলো, সি এর সন্তান বি এর মাথায় কি করলো, পিস্তল ধরলো, অথবা তাকে ছোটো বাচ্চা কেড়ে নিয়ে তাকে কি করলো, উপরে ধরে রাখলো যে এই মুহূর্তে টাকা না দিলে আপনাকে বাচ্চাকে মেরে ফেলবো, হত্যা করব। এই যে এটাকে বলা হয় দস্যুতা, এটাই হচ্ছে দস্যুতা। এই উদাহরণগুলো দেখবেন, বলপূর্বক গ্রহণ, দূরবর্তী ভয়, দস্যুতা, উপস্থিতি ভয়। হ্যাঁ, ভেরি গুড। ফাইজুন নাহার কিন্তু পার্থক্যটা বুঝে গেছেন। এই যে মূল পার্থক্যটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে প্রশ্ন কমন পাওয়া আপনার জন্য উত্তর করা কঠিন কিচ্ছু না, বেসিকটা জানতে হবে ভাই। তাহলে এখানে আমরা কি, জাস্ট নাও, হ্যাঁ, সরাসরি তাৎক্ষণিক উপস্থিতিতে ভয় দেখানো। আরেকটা ভয় দেখাইলাম যে আপনি যদি আমাকে টাকা না দেন, আপনার সন্তান যখন স্কুলে যাবে তখন ধরে নিয়ে যাব, ওইটা হচ্ছে বলপূর্বক আদায়, বলপূর্বক গ্রহণ। আর এটা কি, তৎক্ষণাৎ সরাসরি উপস্থিতিতে ভয় দেখানো। রুহুল আমিন বলছেন, দস্যুতা হলো চুরি এবং বলপূর্বক গ্রহণের মধ্যবর্তী অবস্থান। চুরি দস্যুতা করতে গিয়ে অবশ্যই উক্ত ব্যক্তি একই সাথে চুরি এবং বলপূর্বক গ্রহণ করতে বাধ্য হবেন। তৎক্ষণাৎ মৃত্যুর ভয় দেখানো। ভেরি গুড সোনিয়া জান্নাত, তৎক্ষণাৎ। তাহলে পার্থক্য উদাহরণগুলো এখান থেকে পড়ে নেবেন।
এ সি এর নিকট থেকে এই বলে সম্পত্তি আদায় করে যে তোমার শিশু সন্তানটি আমার দলের ব্যক্তির হাতে রয়েছে, ঠিক আছে, রয়েছে, যদি অচিরে আমাদের কাছে 10,000 টাকা পাঠিয়ে না দাও তবে তোমার সন্তানকে মেরে ফেলা হবে। এটা কি, এটা কি হবে বলেন তো? একটা উদাহরণ দেখেন তো, এটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট। এ সি এর শিশু সন্তানকে এইভাবে আটক করে রাখে যে তুমি যদি অচিরেই 10,000 টাকা না পাঠাও তাহলে তোমার শিশু সন্তানকে মেরে ফেলা হবে। এটা কি ধরনের অপরাধ? এটা কি, এটা কি হবে? উত্তর করবেন, উত্তর করবেন। এটা কি? তোমার শিশু সন্তান আমার দলের হাতে আছে, তুমি যদি অচিরেই 10 লক্ষ টাকা না পাঠাও তাহলে তোমার শিশু সন্তানকে মেরে ফেলা হবে। এইরকমের একটা হুমকি, ভয়, ভীতি দেখালো। এটা কত ধারায় অপরাধ? কি অপরাধ হয়েছে? উত্তর করেন। মিলন, ভেরি গুড। বলপূর্বক আদায়, বলপূর্বক এক্সটর্শন হয়ে গেল, এটা এক্সটর্শন। এখন দেখেন, এটা বলপূর্বক আদায় হবে। অনুরূপভাবে দেখেন, সিকে যদি তার সন্তান তাৎক্ষণিকভাবে মৃত্যুর ভয় দেখানো হয়, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, তৎক্ষণাৎ এই যে আপনার ছেলেকে মেরে ফেলবো, তাড়াতাড়ি টাকা দেন, দ্রুত টাকা দেন, তখন কি হবে? তখন কি হবে? তাহলে এক্সটর্শন, বুঝতে পারছেন? দস্যুতা আমরা পড়লাম, দস্যুতার সংজ্ঞা হয়েছে কোথায়? দস্যুতার সংজ্ঞা 390। তাহলে দস্যুতার শাস্তি কত ধারায় আছে কমেন্ট করবেন। শাস্তি, রবারি বা দস্যুতার শাস্তি কোথায় আছে? তাহলে দস্যুতা এবং বলপূর্বক আদায়ের মধ্যে পার্থক্য, মূলত পার্থক্যটা কি বুঝতে পেরেছেন কিনা কমেন্ট করবেন। প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, কমেন্ট করবেন দস্যুতার শাস্তি কত ধারায়। ভেরি গুড, 392 ধারাতে দস্যুতার শাস্তি কত বলেন? দস্যুতার সর্বোচ্চ শাস্তি কত? দস্যুতার সর্বোচ্চ শাস্তি কত? 392 ধারাতে বলছে দস্যুতার শাস্তি দুই ভাবে হয়। একটা হচ্ছে সাধারণ শাস্তি, কত বছর বলেন তো দেখি, বলেন। দস্যুতার শাস্তি হচ্ছে 10 বছর এবং অর্থদণ্ড, ঠিক আছে। এবং দস্যুতার আরেকটা শাস্তি আছে, বলেন তো ওই শাস্তিটা কত বছর? সর্বোচ্চ 14 বছর। ভেরি গুড। আরেকটা শাস্তি হচ্ছে 14 বছর। কখন 14 বছর হবে? মোজাম্মেল হক জুরান, মাশাআল্লাহ, অনেক সুন্দর আলোচনা, ধন্যবাদ স্যার, আপনাকেও শুভকামনা জানাচ্ছি। দিনে 14 রাতে 10, দিনে 14 রাতে 10, 14 বছর কখন হবে? 14 বছর, হ্যাঁ, দিনে না, শুধু সব ক্ষেত্রে 10 বছর। তবে 14 বছরের একটা শর্ত আছে, সব ক্ষেত্রেই 10। 14 বছরের শর্তটা হচ্ছে রাতে এবং রাজপথে, রাতে এবং রাজপথে। উদাহরণমূলক প্রশ্ন, রাতে হলেই হবে না রাসেল তালুকদার, রাতে হলেই যে আপনার 14 বছর হবে সেটা না, রাতে হলেও 10 বছরই হবে। তবে সূর্যাস্তের পরে, সূর্যাস্তের আগে হলেও 14 বছর হবে না। শর্ত হচ্ছে রাত্রিকালীন রাজপথে 14 বছর। ধনপতি রায়ের কথা, এক কথাই রাতে হবে না রাসেল তালুকদার, এক কথাই তো হলো না। রাতে হলেই কি আপনার 14 বছর হবে, আর রাজপথ হলেই কি 14 বছর হবে? নো, রাতে যদি আপনি রাজপথে দস্যুতা করেন তাহলে হচ্ছে 14 বছর। সবাই কিন্তু ভুল উত্তর দিচ্ছেন। দুইটা কথা মনে রাখবেন, রাতে এবং রাজপথে, দুইটা যদি একসাথে হয়ে যায়, রাতে এবং রাজপথে, দুইটা রাত মানে সন্ধ্যার পরে, রাত প্লাস রাজপথ, তাহলে হচ্ছে দস্যুতার শাস্তি 14 বছর। রাতে রাজপথ, শুধু রাজপথে হলেই যে আপনার 14 বছর সেটাও না, রাতে হলেও 14 বছর সেটাও না। কখন? দুইটা যখন একসাথে হয়ে যাবে, রাত এবং রাজপথ দুইটা যখন একসাথে হবে তখন হচ্ছে 14 বছর এবং অর্থদণ্ড।
পার্থক্য বুঝতে পেরেছেন কিনা জানাবেন। এখন আরেকটা কথা বলে দিচ্ছি, এই যে দস্যুতা এবং বলপূর্বক আদায়, এক্সটর্শন এবং রবারি এই দুইটার সমন্বিত রূপ হচ্ছে ডাকাইতি। হ্যাঁ, ডাকাতির বানানটা কি হবে গো? ডাকতি। হ্যাঁ, ডাকাতি। এই দুইটা এক্সটর্শন রবারি দুইটা সমান হচ্ছে ডাকাতি, 391 ধারাতে সংজ্ঞা। এই দুইটা সমন্বিত রূপ এবং 5 জন ব্যক্তি মিলে যখন করবে, অর্থাৎ এক কথায় মনে রাখবেন, দস্যুতা যখন 5 জন ব্যক্তি মিলে করবে, দস্যুতা যখন 5 বা ততোধিক ব্যক্তি মিলে করবে, সেটা হয়ে যাবে ডাকাতি। হ্যাঁ, কামরুল ইসলাম আমির। রাতে রাজপথ, এটা মনে রাখবেন, রাতে এবং রাজপথ 14 বছর। ঠিক আছে, রাতে রাজপথ 14 বছর। দস্যুতা যখন 5-এর অধিক ব্যক্তি করবে তখন হয়ে যাবে ডাকাতি। ডাকাতির শাস্তি কোথায় আছে কমেন্ট করবেন। ডাকাতির শাস্তি কোথায় আছে কমেন্ট করবেন। ডাকাতির শাস্তি কোথায় আছে দেখি, কমেন্ট করবেন। পারেন না? 5-এর অধিক ব্যক্তি মিলে যখন ডাকাতি করবে সেটা হচ্ছে 391 ধারাতে ডাকাতি। ভেরি গুড, ভাবুল মিয়া, চমৎকার। তাহলে ডাকাতির শাস্তিটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। 395 ধারাতে ডাকাতির শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। আর কত আছে? যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর এবং অর্থদণ্ড। 396টা বহুল প্রচলিত ধারার মধ্যে অন্যতম। খুন সহ ডাকাতি করলে তাহলে শাস্তি কত হবে বলেন? খুন সহ ডাকাতি যদি করে তাহলে শাস্তি কত হবে? খুন সহ ডাকাতি যদি কেউ করে শাস্তি কত হবে? খুন সহ ডাকাতি করলে শাস্তি কত হবে প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ কমেন্ট করবেন। এটা বহুল প্রচলিত ধারা। ওকে, আমরা একটু বিজ্ঞাপন বিরতি নেব 10 মিনিটের জন্য। মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। এখন আমি একটু মৃত্যুদণ্ড পড়ালাম, এখন একটু বিজ্ঞাপন বিরতি নিচ্ছি। 17তম অধ্যায়ের এই অংশটুকু থেকে যদি প্রশ্ন হয়, পারবেন কি না কমেন্ট করেন তো। আলহামদুলিল্লাহ, এখন পারবেন? উদাহরণ পার্থক্য দিতে পারবেন? কমেন্ট করবেন। যেভাবে পড়ালাম আপনারা উদাহরণ পার্থক্য দিতে পারবেন কিনা। আমি 10 মিনিটের জন্য বিজ্ঞাপন বিরতি দিচ্ছি। পরের সেশনে আমাদের আলোচনা করা হবে। কি আলোচনা করা হবে? অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, প্রতারণা, চিটিং, জালিয়াতি, মানহানি। পরবর্তী সেশনে আমরা 10 মিনিট বিজ্ঞাপন বিরতি দেওয়ার পরে পরবর্তীতে যারা যুক্ত আছেন 100+ সবাই যুক্ত হবেন। কারণ আমি মনে করি আজকের এই যে একটা ক্লাসের মাধ্যমে একটা প্রশ্ন 100% প্যানেল কোড থেকে 15 নম্বরের কমন পেয়ে যাবেন। মনোযোগের সাথে যদি দেখেন, পড়তেও হবে না ভাই, বেসিকটা জানা থাকুক, যেভাবে প্রশ্ন হোক উত্তর করতে পারবেন। আমরা এখানে 25-এ বিদায় নিচ্ছি, 40-এ আমরা যুক্ত হব, আবার 40-এ যুক্ত হব। 4:40-এ ইনশাআল্লাহ সবাই যুক্ত থাকবেন। পরবর্তী সেশনে ক্লাস শেষে আপনাদের জন্য প্যানেল কোডের গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়া হবে। পরবর্তী সেশন 4:40। আমি একটু লিভ নিচ্ছি, বিজ্ঞাপন বিরতি। হ্যাঁ।